সো হ্যালো অ্যাসপিরেন্টস, আগের দিনের যে ক্লাসটা ছিল সেটা কমপ্লিট করতে পারিনি যদিও। মানে ব্যাপারটা হলো প্রথম ক্লাসই 50 মিনিট এক্সিড করে গেছে। ঠিক আছে, প্রথম ক্লাস। মানে এতটা তথ্য দেওয়া হয়ে যাচ্ছে ক্লাসে, অনেক লেন্থ হয়ে যাচ্ছে ক্লাসগুলো। যাই হোক, এর জন্য আগের দিনে 20টা প্রশ্ন আর কমপ্লিট হয়নি। আজকে সেই 11 থেকে 20 অব্দি আজকে যাওয়া হবে। আগের দিন 10টা হয়েছিল। এটা সেকেন্ড পার্ট হিসেবে কনসিডার করতে পারো সবাই। যাই হোক, আজকে চেষ্টা করব। আগের দিনের তো অনেক কিছু এক্সট্রা বলার ছিল, যে কেন ক্লাসগুলো শুরু হলো বা কি হ্যানা ত্যানা। আজকে সেগুলো বলার নেই। তাহলে একটু সময়টা সেভ হবে। দ্বিতীয়ত আজকে চেষ্টা করবো একদম টু দ্য পয়েন্ট কথা বলা, এক্সট্রা কিছু না বলে সময়টা কম নষ্ট করা। ঠিক আছে, ব্যাপারটা হলো প্রথম ক্লাসগুলো শুরু করাচ্ছি তো। এবার তোমাদের ফিডব্যাক দরকার, যে কিভাবে কি করলে পরে বেটার হয়, যে লেন্থ গুলো কি ওরকমই 55 মিনিট 50 মিনিট ঠিক আছে, নাকি 30 মিনিটের কাছাকাছি যাবে, নাকি আরো ছোট করতে হবে, বা কিরকম টাইপের কন্টেন্ট প্রয়োজন, সেটা একটু ফিডব্যাক দিলে পরে ভালো হয়। যদি কমেন্ট ডাউন করতে পারো, তো মানে কমেন্ট করতে পারো, খুবই ভালো হবে। ঠিক আছে, যদি ভালো লাগে সেটাও জানানো দরকার, খারাপ লাগলে সেটাও জানানো দরকার। বিকজ অফ ইমপ্রুভমেন্ট করতে হবে। ঠিক আছে, এবার ইমপ্রুভমেন্ট করতে গেলে ফিডব্যাক দরকার। সে ভালো খারাপ যেভাবেই হোক জানানো প্রয়োজন। জানিও যদি সময় হয়, সম্ভব হয়, জানিও। চলো নেক্সট কোশ্চেন, মানে আজকে ফার্স্ট কোশ্চেনে মুভ করি আমরা। আমাদের বলছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার। বলছে পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল। এটা খুবই সোজা একটা প্রশ্ন। কত সালে পাস হয়েছিল? ধরো 1748, 1784। এত তাড়াতাড়ি তো হওয়া উচিত না। তুলে দেখি, 48 বলছিলাম, সরি। 1748 এত তাড়াতাড়ি হওয়া উচিত না। এই যে এখানে বলছে 1884, এত দেরিতেও হওয়া উচিত না। আর 1848 এত দেরিতেও হওয়া উচিত না। ঠিক আছে, কারণ আমরা জানি ওটা 1700 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, কারণ 1773 আসলে আমাদের প্রথম রেগুলেটিং অ্যাক্ট। ও আশেপাশেই হওয়া উচিত। তো আগে একটু ডিটেলস তো দেখে নিই এই জিনিসগুলো, তারপরে প্রশ্ন উত্তরে আসছে। চলো, আমাদের ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। কি পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট। এবার এগুলো কেন আসে রেগুলেটিং অ্যাক্ট? মানে আমাদের সবাই জানি যে আমাদের ব্রিটিশাররা ইন্ডিয়ার উপরে আমাদের কম করে 2 বছর রুল করে, 2 বছর বলছি কারণ 200 বছর রুল করেছে। ঠিক আছে, এবং সেই রুলটা যখন শুরু হয় আমাদের 1757, তখন রবার্ট ক্লাইভ, ঠিক আছে, এবং শুরু হলো তখন তো একটা কোম্পানি, মানে ব্রিটিশরা, মানে ব্রিটিশ থেকে একটা কোম্পানি জাস্ট ইন্ডিয়াতে এসছে ট্রেড করার জন্য বা ব্যবসা করার জন্য। এসে তারা কোনো না কোনো ভাবে নিজেদের মনোপলি স্ট্যাবলিশ করে সেই জায়গাটাতে রাজ করা শুরু করেছে। ঠিক আছে, আর ব্রিটিশাররা তো প্রথমে এতটা জানতে পারতো না যে ওদের একটা কোম্পানি এরকম একটা দেশে এসে পুরো সেই দেশটাকে কবজা করে ফেলেছে। ঠিক আছে, বা সেই দেশে একটা মনোপলি, একচেটিয়া একটা মনোপলি স্টাবলিশ করে পুরো সাফ করছে সেই দেশটাকে, ওরা তো জানতো না। কিন্তু আস্তে আস্তে ওরা যখন এই খবরটা পেলো যে কোম্পানির যেই সদস্যরা, তারা কয়েক বছর গিয়ে সার্ভ করছে কোম্পানিতে, এসে সে তারা কোটিপতি হয়ে ফিরছে, এবং যেই ব্রিটেনের যে পার্লিয়ামেন্ট, সেই পার্লিয়ামেন্টে বসে তারা একটা বড় পদ ওখানে হাসিল করে ফেলছে নিজেদের টাকার জোরে। ঠিক আছে, এবার সেই সুবাদে ব্রিটিশাররা এই জিনিসটা একটু খতিয়ে দেখার চেষ্টা করলো, যে কেন কিভাবে এই জিনিসটা সম্ভব হচ্ছে একটা কোম্পানির দ্বারা। ঠিক আছে, এবার তারপরে আমাদের শুরু হয় প্রথম রেগুলেটিং অ্যাক্ট। মানে 1700 দিয়ে বললাম তো 57 সালে ওদের পুরোপুরি একদম মনোপলি স্ট্যাবলিশ, মানে 1757 আমাদের পলাশির যুদ্ধ। তারপরে 1764 আমাদের বক্সারের যুদ্ধ। ওই বক্সারের যুদ্ধ ছিল একদম ডিসিসিভ ব্যাটেল। ওখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে ব্রিটিশারদের হারানোর মতন আর কেউ নেই। ওখান থেকে ওরা একদম একচেটিয়া শুরু করে দিল। ঠিক আছে, এবার আমাদের ব্রিটিশাররা যখন জানতে পারলো যে কোম্পানির লোকেরা কিভাবে ইন্ডিয়াতে এসে নিজেদের মনোপলি স্টাবলিশ করে ফেলেছে, তখন ওরা ভাবলো যে কি করা যায় এবার। এবার আস্তে আস্তে ওরা সেই জন্য, যে কোম্পানিটাকে তো পুরোপুরি একবারে সাপ্রেস করতে পারবে না, দ্যাটস ওয়াই ওরা একটা একটা করে অ্যাক্ট আনা শুরু করলো, যে অ্যাক্টগুলোর মাধ্যমে ওদের যে পাওয়ারটাকে সেটাকে কমানো যায়। মানে আমাদের কোম্পানি, ঠিক আছে, ব্রিটিশাররা একটা একটা করে অ্যাক্ট আনা শুরু করলো, যার মাধ্যমে কোম্পানির পাওয়ারটাকে খর্ব করা যাবে, কমানো যাবে। সেরকমই আমাদের ফার্স্ট অ্যাক্ট ছিল হলো রেগুলেটিং অ্যাক্ট। এগুলো আমাদের রেগুলেটিং অ্যাক্ট 1773। এটা আমাদের পাস করেছিল কে? ব্রিটিশরা, যেহেতু ইয়ে করছে তাহলে ব্রিটিশরাই পাস করবে। ব্রিটিশ পার্লিয়ামেন্ট এটা পাস করেছিল। এইমস, খুব ইম্পর্টেন্ট, যেটা এম কি ছিল, টু অ্যাবলিশ কারাপশন আর ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন। দ্যাট মিনস মানে ব্রিটিশ এই কোম্পানিটা যেই পরিমাণে কারাপশন করছে ইন্ডিয়াতে, আর যে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে খারাপ, মানে খারাপ ব্যবস্থা চালাচ্ছে। সেই ম্যাল মানে মনে রাখবো, ম্যাল মানে আমাদের খারাপ, এটা ইংলিশের একটা রুট ওয়ার্ড ভাবতে হবে। ঠিক আছে, ওরা যে আমাদের এই ব্যবস্থাটা চালাচ্ছে ইন্ডিয়াতে, সেটাকে হালকা সাপ্রেস করার জন্য ব্রিটিশাররা প্রথম আমাদের এই 1773 রেগুলেটিং অ্যাক্টটা নিয়ে আসে। ঠিক আছে, যাই হোক, তারপরে আরো কয়েকটা প্রভিশন ছিল, যেমন আমাদের
মাদ্রাস প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটাকে পুরোপুরি নিয়ে আসা হয় আন্ডার কালকাটা প্রেসিডেন্সি। ঠিক আছে, এই তিনটে প্রেসিডেন্সি একবারে আমাদের কালকাটা প্রেসিডেন্সির আন্ডারে নেওয়া হয়, বা অন্যভাবে বলতে গেলে ক্যালকাটা প্রেসিডেন্সি যেটা আমাদের ছিল সেটাকে সব থেকে বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয় এই বোম্বে আর মাদ্রাস প্রেসিডেন্সির তুলনায়। ঠিক আছে, এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল ব্রিটিশ। ঠিক আছে, তেমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট না এটা। দেখ, আমাদের ফার্স্ট সুপ্রিম কোর্ট ওয়াজ স্ট্যাবলিশ ইন দিস ইয়ার 1774। এই একটি আমাদের বলা হয়েছিল যে ইন্ডিয়াতে একটা আমাদের সুপ্রিম কোর্ট প্রয়োজন। সেই সুবাদে আমাদের উনিশশো বলছি 1774 সালে আমাদের সুপ্রিম কোর্ট ফার্স্ট স্ট্যাবলিশ করা হয় ইন্ডিয়া। এবং পরে আবার কোথায় আছে আমাদের এখন, বা আবার পরে কোথায় হয়েছে সেটা আমরা জানি বা আস্তে আস্তে জেনে নেব। যাই হোক, এরপরে আসে হলো গিয়ে আমাদের ব্রিটের ভারত শাসন আইন 73 এটা আসলো রেগুলেটরি অ্যাক্ট। তারপরে আসে আমাদের ব্রিটের ভারত শাসন আইন, ঠিক আছে, 1784 সালে। বোঝা যাচ্ছে? তারপরে এর মধ্যে আমাদের কি কি প্রভিশন ছিল সেটা একটু ভালো করে দেখুন। ইনক্রিজ ইন গভর্নমেন্ট কন্ট্রোল ইন অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি, স্ট্যাবলিশ অফ কন্ট্রোল বোর্ড। মানে এটা কি, জিনিসটা বলতে কি চাইছে যে ইনক্রিজ ইন গভর্নমেন্ট কন্ট্রোল ইন অ্যাফেয়ার্স, মানে ব্রিটিশ কোম্পানির যেই পরিমাণ অ্যাফেয়ার্স গুলো চালাচ্ছিল, অ্যাফেয়ার্স মানে কাজকর্ম, নিজেদের কাজকর্ম গুলো চালাচ্ছিল ইন্ডিয়ার উপরে, সেটাকে আরেকটু সাপ্রেস করা হয়। প্রথমটার মাধ্যমে একটুখানি সাপ্রেস করা হয়েছে, এটার মাধ্যমে আরো একটু সাপ্রেস মানে একটু বেশি সাপ্রেস করা হয়। দ্বিতীয়ত আরেকটা আমাদের স্ট্যাবলিশমেন্ট অফ কন্ট্রোল বোর্ড, একটি কন্ট্রোল বোর্ড তৈরি করা হয় যেটা আমাদের দেখবে খতিয়ে যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। যাই হোক, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না এই পয়েন্টটা। কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি ওয়ার সেপারেটেড। এই বলছে কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল। কমার্শিয়াল মানে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত, আর পলিটিক্যাল মানে আমাদের রাজনৈতিক সম্পর্কিত। এই যে এই দুটো পারপাস ছিল বা এই দুটো যে ফাংশন ছিল কোম্পানির, সেই দুটোকে সেপারেট করা হয়, মানে আলাদা আলাদা করা হয়। ঠিক আছে, কিন্তু পিটার এই 84-র আগেই 1784 আগে আরো একটা অ্যাক্ট পাস হয়েছে, সেটা আমরা আই থিঙ্ক এটা পড়েছি। হ্যাঁ ঠিক আছে, পরে ব্যাক টু দেখেন 1786। এটা মানে তেমন একটা ইম্পর্টেন্ট একটা বলছে গভর্নর জেনারেল হ্যাড দ্য পাওয়ার টু ওভাররিড দ্য ডিসিশন অফ কাউন্সিল ইন স্পেশাল কেসেস অ্যান্ড টু গিভ এফেক্ট টু হিজ ডিসিশনস। বেশি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট না, হালকা করে শুধু সালটা দেখে রাখো, বেশি একটা ইম্পর্টেন্ট না। মানে ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট জেনারেলকে, আমাদের যে গভর্নর জেনারেল ছিল তাকে আরো বেশি পাওয়ার দেওয়া হয় আগের তুলনায়। ঠিক আছে, যে ও নিজের ডিসিশনটাকে সবার মধ্যে আর একটু বেশি ভাবে ফলাতে পারে, সেই জন্য ওকে একটু বেশি পাওয়ার দেওয়া হয়, ওর থেকে বেশি কিছু না। যাই হোক, তারপরে এই তেরোটা মারাত্মক ইম্পর্টেন্ট, 1813 চার্টার অ্যাক্ট 1813। এবার এখানে কি করা হচ্ছে, বললাম না যে প্রথমে আস্তে আস্তে কোম্পানির ক্ষমতাটাকে কমানো হচ্ছে। এই কমাতে কমাতে এই 1813 এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় এন্ডেড কোম্পানিজ মোনোপলি ওভার ট্রেড, মানে কোম্পানির যে পুরোপুরি মোনোপলি ছিল একচেটিয়া, যে কোম্পানি একা ব্যবসা বাণিজ্য করতে পারবে ইন্ডিয়াতে, আরো কোনো জায়গা থেকে কেউ এসে ব্যবসা করতে পারবে না, এই জিনিসটাকে আমাদের পুরোপুরি একবার বাতিল করে দেওয়া হয়। যে কোম্পানির মোনোপলি যেটা ছিল ট্রেডের উপরে, সেটাকে বাতিল করে দেওয়া হয় শুধু দুটো জিনিস বাদ দিয়ে, এক্সেপ্ট ফর টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। মানে চায়ের যেই ব্যবসাটা ছিল এবং চায়নার সাথে, চায়না মানে আমাদের চীনের সাথে যে ব্যবসাটা, আর আফিম টাফিম নিয়ে ব্যবসা করতো, এই দুটো বাদে সব কটাকে পুরোপুরি একদম সাপ্রেস করে ফেলা হয়। বাদ বাকি যে ওদের ব্যবসার পদগুলো ছিল সেগুলো। মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট, 1817 মনে রাখতে হবে। রাইট টু কন্ট্রোল ওভার ইন্ডিয়ান টেরিটরিজ, রেভিনিউ ফর নেক্সট 20 ইয়ার্স টু দ্য কোম্পানি। মানে রাইট টু কন্ট্রোল ওভার ইন্ডিয়াস টেরিটরিজ অ্যান্ড রেভিনিউস ফর নেক্সট 20 ইয়ার্স টু দ্য কোম্পানি। মানে আমরা কি বুঝতে পারছি, ওদের একটা টাইম লিমিট সেট করে দেওয়া হলো যে এই এই কয়েক বছর অবধি আর তোমরা পুরোপুরি কোম্পানির যেই কোম্পানিকে দেওয়া হলো যে তোমরা ইন্ডিয়ার যেই কান্ট্রি বা সেটার উপরে নিজেদের এই অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার বা যেই ট্রেডের যেই পাওয়ার গুলো সেগুলোকে কাজ করাতে পারবে আরো 20 বছর জন্য। একটা টাইম লিমিট সেট করে দেওয়া হলো যে এর পরে তোমরা পারবা না, বা আমরা যদি এক্সটেন্ড করি এই টাইমটাকে তারপরে বলে করে পারলে পরে পারতে পারো, কিন্তু এই 20 বছরের পরে আর পারবে না। যাই হোক, একটা টাইম লিমিট সেট করে দেওয়া হলো। তারপরে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্স্ট টাইম মেড প্রভিশন ইনভেস্ট রেস 1 লাখ রুপিস পার ইয়ার অন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। মানে বলা হয় যে ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম তার প্রতি প্রত্যেক বছর আমাদের 1 লাখ টাকা করে আমাদের ইনভেস্ট করা হবে, কিন্তু এটা আদৌ কোনোদিন হয়নি। যাই হোক, তারপরে পয়েন্টটা আমরা দেখি, চার্টার অ্যাক্ট 1833। এখানে কি করা হয়, কোম্পানি যে কমার্শিয়াল প্রিভিলেজ ওয়ার্স ক্লোজ ডাউন। মানে আগের বার বললাম যে ওদের দুটো মাত্র ব্যবসা ছিল, যে একটা ট্রেড মানে ব্যবসায়ী, টি দ্যাট মিনস আমাদের চায়ের ব্যবসা এবং আমাদের চায়নার সাথে ব্যবসা, ওই দুটোকেও এটার মাধ্যমে পুরোপুরি একদম বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, যাই হোক, তাহলে এই চারটে ক্লিয়ার হলো। পরের বার যদি এই টপিক থেকে আরো প্রশ্ন আসে, পরে বেশ কয়েকটা আরো একটা আমাদের চার্টার অ্যাক্ট রেগুলেটরি অ্যাক্ট, ওগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে মুভ করি।
তাহলে কি দেখলাম এটা আমরা 1784 আর 1884 মিলাদি আমার চাপ হয়ে যাবে। তার হুইচ রিলিজিয়াস গুরু ইন্ট্রোডিউসড দ্য সিক্স ওয়ার পাঞ্চ এ, এটা পঞ্চ এ না পাঞ্চ ক হবে, কে 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 হওয়া উচিত ছিল, বাংলাটা দেখি। শিখদের পঞ্চক কার্ড ধারণ করার নির্দেশ, পঞ্চক, এখানে পঞ্চকার হয়ে গেছে, পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? এটা চলো এই ডিটেলস গুলো দেখি, তারপর আমরা নিজেরাই বুঝে যাবো কে এই এটা দিয়ে। ডিটেলসটা দেখে নিই আমরা। চলো, আমাদের এই শিখদের মধ্যে আমাদের 10-11 জন শিখ গুরু সম্পর্কে পড়তে হয়, মেনলি 10 জন। ঠিক আছে, যে এরা কি কি ভালো ভালো কাজ করেছিল, বা কি কাকে কার সময় মারা হয়েছিল, বা কার স্পেশালিটি কি, যে কোন সময় থেকে সে বিলং করতো, বা তাদের সম্পর্কে পরিষ্কার ভাষায় বলতে গেলে জানতে হবে। ঠিক আছে, কেন জানতে হবে? পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য। যাই হোক, আমাদের ফার্স্ট এরকম শিখ গুরুর মধ্যে ফার্স্ট শিখ গুরু কে ছিল আমাদের? গুরু নানক। এই গুরু নানক আমাদের কি তৈরি করেছিল? লঙ্গরখানা। কি তৈরি করেছিল? লঙ্গরখানা। গুরু নানক কি তৈরি করেছিল আমাদের? লঙ্গরখানা। যাই হোক, গলাটার অবস্থা একটু বেশি ভালো লাগছে তো, একটু কপারেট করতে হবে, কিছু করার না। ফার্স্ট শিখ গুরু কে ছিল আমাদের? গুরু নানক। কি তৈরি করেছিল? ইনস্টিটিউশন অফ লঙ্গরখানা, বা লঙ্গর বা আমাদের লঙ্গরখানা তৈরি করেছিল। তারপরে আসে আমাদের গুরু অঙ্গদ। অঙ্গদ আমাদের কি করে স্টার্টেড গুরুমুখী স্ক্রিপ্ট, মানে আমাদের শিখদের একটা স্ক্রিপ্ট বা একটা লিপি হয়, সেটা হলো গুরুমুখী স্ক্রিপ্ট, সেটা আমাদের চালু করে কি আমাদের? গুরু অঙ্গদ। তারপরে আসছে আমাদের অমর দাস। এই পিডিএফ গুলো একটু হেজি হয়ে গেছে, জাস্ট ওগুলো স্ক্রিনশট করে এখানে বসানো তো, পেনটাপের অভাব, পেনটাপ থাকলে লিখে দেখাতে পারতাম, কিন্তু পেনটাপের অভাব, একটু কপারেট করতে হবে, কিছু করার নেই। বলে দিচ্ছি, আশা করি বোঝা যাচ্ছে। তারপরে গুরু অঙ্গদ। অঙ্গদ আমাদের গুরুমুখী স্ক্রিপ্ট বললাম, যেটা আমাদের আসে 3 নম্বর গুরু হলো অমর দাস। অমর দাস আমাদের কি করে? এটা আমাদের করে না, মানে উনি ছিল আমাদের কন্টেম্পোরারি অফ আকবর। কন্টেম্পোরারি দ্যাট মিনস আমাদের সমকালীন। এটা ইংলিশের ওয়ান ওয়ার্ডেও জিজ্ঞেস করা হয়, কন্টেম্পোরারি দ্যাট মিনস আমাদের সমকালীন। ঠিক আছে, ইনি আকবরের সমকালীন ছিল। তারপর আসে আমাদের রামদাস। 4 নম্বর গুরু রামদাস, ইনি বিল্ড সিটি অফ অমৃতসর। ইনি অমৃতসরের সিটি তৈরি করে। অমৃতসর মানে কি? আমাদের যে অমৃতসর এখন স্বর্ণ মন্দির আছে, সেই আমাদের সিটি অফ গোল্ড, এরকম টাইপের কিছু একটা বলা হয় অমৃতসরকে। সেই সিটি অফ অমৃতসর সিটিটা আমাদের তৈরি করে কে? গুরু রামদাস, বিল্ড সিটি অফ অমৃতসর। ঠিক আছে, এবার অর্জুন দেব। অর্জুন দেব কি করে? আমাদের আদি গ্রন্থ, মানে শিখদের একটা গ্রন্থ, আদি গ্রন্থ পুরোপুরি এটা কম্পোজ করে। কম্পোজ দ্যাট মিনস রচনা ভাবতে পারো তোমরা। ঠিক আছে, যাই হোক, তাহলে কি করে আমাদের অমর দাস, সরি অমর দাস বলছি কারণ রামদাস আমাদের বিল্ড সিটি অফ অমৃতসর, অর্জুন দেব আমাদের কম্পোস্ট আদি গ্রন্থ, তারপরে আদি গ্রন্থ সাহিব, অ্যান্ড ইনিশিয়েটেড দ্য কনস্ট্রাকশন অফ গোল্ডেন টেম্পল। হি ওয়াজ এক্সিকিউটেড বাই জাহাঙ্গীর। চলো দুটো পয়েন্ট দেখে নিই আমরা। মানে আমাদের যে গোল্ডেন টেম্পল আছে না, গোল্ডেন টেম্পলের আমাদের যে কনস্ট্রাকশন, সেটা আমাদের প্রথম কে তৈরি শুরু করেছিল? আমাদের এই গুরু অর্জুন দেব। ঠিক আছে, কে প্রথম শুরু করেছিল? গুরু অর্জুন দেব, এবং আমাদের গোল্ডেন টেম্পল। এবং হি ওয়াজ এক্সিকিউটেড বাই জাহাঙ্গীর, এবং তিনি তো জাহাঙ্গীরের আমাদের সমকালীন ছিলেন। জাহাঙ্গীর তাকে হত্যা করে। ঠিক আছে, কেন হত্যা করার একটা কারণ আছে, এখন বলছিলেন। ঠিক আছে, ছেড়ে নিয়ে একটা ঝামেলা। তারপর 6 নম্বর শিখগুলো আমাদের কি ছিল? গুরু হরগোবিন্দ। হরগোবিন্দ আমাদের কি করে? আকাল তাক্ত। আকাল তাক্ত সাহিব কে তৈরি করে? আকাল তাক্ত। আকাল তাক্ত সাহিব আমাদের গুরু হরগোবিন্দ। এবার গুরু হররায়। হররায় সম্পর্কে তেমন আমাদের জানার প্রয়োজন নেই। এবার গুরু হরকৃষ্ণ, বেশি একটা ইম্পর্টেন্ট না। গুরু তেগ বাহাদুর, দরকার নেই, যদি কোনো এক্সট্রা পয়েন্ট আমি পরে পাই বা আমার মনে পড়ে আমি বলে দিচ্ছি। যাই হোক, এবার লাস্টে আসে আমাদের গুরু গোবিন্দ সিং। কি আছে? গুরু গোবিন্দ সিং, ইনি আমাদের এস্টাবলিশ করে খালসা পান্থ, মানে এটা শিখদেরই একটা অর্গানাইজেশন ভাবতে পারো, এটা হলো আমাদের খালসা পান্থ। ঠিক আছে, এটা আমাদের কে তৈরি করেছিল? গুরু গোবিন্দ সিং। যাই হোক, এবার পঞ্চক সম্পর্কে আমরা দেখি। পঞ্চক, পঞ্চক দ্যাট মিনস দ্য 5 cause আর কোড অফ কন্ডাক্ট অ্যান্ড ক্লোথিং দ্যাট ইনক্লুডেড। ঠিক আছে, মানে শিখদেরকে কিছু নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা কি করে, কোড অফ কন্ডাক্ট মানে কি করে মানুষের সাথে আচার ব্যবহার করবে, এবং তোমাদের যে ক্লোথিং মানে ড্রেস আপ তোমরা কি করে করবে বা ব্যবহার করবে, সেই ইনস্ট্রাকশন কিছু দেওয়া হবে। সেগুলো আমরা দেখি। আনকাট হেয়ার, মানে চুল কাটা যাবে না। এ উডেন কম, মানে কাংনা, কি কাঙ্ঘা, এ উডেন কম, এ কাঙ্গা, কাঙ্গা ব্যবহার করতে হবে। অ্যান্ড আয়রন অর স্টিল ব্রেসলেট ওয়ান অন দ্য রিস্ট, মানে হাতের উপরে একটা যে আয়রন ওর দেখি না আমরা, মোটা মোটা টাইপের কিছু বালা পরে, বালা বা যাই হোক, ওগুলো আমাদের ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় আমাদের কাড়া। এ সোয়ার্ড কৃপন, মানে কি সোয়ার্ড সবসময় ক্যারি করতে হবে। অ্যান্ড শর্ট ব্রিচেস, এটাকে বলা হয় কি আমাদের? কাচিয়েরা। এটা আমাদের কিছু একটা আই থিঙ্ক হবে। তুমি শুধু নামগুলো একবার দেখে রাখো, মুখস্থ করার প্রয়োজনে, এগুলো আমি কোনদিন পাইনি আশা করি স্পেসিফিক ভাবে। ঠিক আছে, এবার গুরু হরগোবিন্দ সিং ইন্ট্রোডিউস দ্য 5 cause টু আইডেন্টিফাই দ্য মেম্বার্স অফ খালসা, মানে প্রত্যেকটা খালসার যেই
এক একটা রীতিরিবাজ ছিল না, মানে কি করে বুঝবো যে এটা আমাদের খালসার ইয়ে, ঠিক আছে? সেইটা বোঝার জন্য আমাদের গুরু হরগোবিন্দ আমাদের কি চালু করে, এই গুরু হরগোবিন্দ আমাদের ইন্ট্রোডিউস করে 5 কাস্ট। বোঝা গেছে? দল চলো আমাদের উত্তর আশা করি আমরা পেয়ে গেছি। চলো, হুইচ তাহলে কে হবে আমাদের গুরু হরগোবিন্দ, না কে হবে? কি দেখলাম, কে বললাম আমরা? কি দেখলাম? গুরু গোবিন্দ সিং, ঠিক আছে? হরগোবিন্দ মেয়ের জন্য গোবিন্দ আছে দুটোর মধ্যে, ঠিক আছে? গুরু গোবিন্দ সিং আমাদের পঞ্চকর কে চালু করে? গুরু গোবিন্দ সিং। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট সেশন অফ কংগ্রেস ওয়াজ হেল্ড ইন 1885 ইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ? মানে আমাদের 1885-তে যেই এটা হয়, কংগ্রেসের ফার্স্ট সেশনটা হয়, সেটা আমাদের কোথায় হয়েছিল? এটা আমাদের হওয়ার কথা ছিল পুনেতে, ঠিক আছে? কিন্তু পুনেতে যখন প্লেগ স্প্রেড করে, দ্যাটস ওয়াই আমাদের পুনেতে এটা হতে পারে। কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি হয় কোথায় সেটা আমরা দেখি না, একটু ডিটেলসটা দেখি কি কি জানা যায় এটা থেকে আগের। চল, মাদ্রাস। এটার আগে কয়েকটা আমাদের এই যে আমাদের এই কংগ্রেসের আগে আরো বেশ কয়েকটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, মানে অ্যাসোসিয়েশন দ্যাট মিনস আমাদের সংঘ। কংগ্রেস তো একটা সংঘ, ওয়ান কাইন্ড অফ। তারও আগে আমাদের বেশ কয়েকটা আরো অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, সেগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার, যেহেতু আসে আমাদের। মাদ্রাস মহাজন সভা 1884, ইম্পর্টেন্ট না বিষয়, দেখে রাখবো শুধু। তারপরে আসে আমাদের বোম্বে প্রেসিডেন্সি, কি আছে? বোম্বে প্রেসিডেন্সি এটা কত সালে তৈরি হয় আমাদের? 1885। কে কে তৈরি করে আমাদের? ফিরোজ শাহ মেহতা, কে টি তায়েং, আর বদরুদ্দিন তায়েকজি। এগুলো একটু হেজি হয়ে গেছে, কেউ যদি চাও নোট করে লিখতে পারো, বা আমাদের বলছি একটু শুনে নাও, আশা করি মনে থাকবে বারবার শুনতে শুনতে। তাহলে 1885 বোম্বে প্রেসিডেন্সি আমাদের বদরুদ্দিন, আহ, ফিরোজ শাহ মেহতা, কে টি তায়েং, আর বদরুদ্দিন তায়েকজি। এবার আসে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এটা আমাদের তৈরি করেছিল 1876, আই থিঙ্ক 76, অন্য কিছু লেখা না তো? 76, একটু কনফার্ম করে নিয়ে সবাই। আমাদের তৈরি করে কে? সত্যেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড আনন্দমোহন বোস। সত্যেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ, তো দেখে নিও, আই থিঙ্ক এটা সুরেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ তো না, সুরেন্দ্রনাথ হয় এটা, ঠিক আছে? একবার একটু কনফার্ম করে এটা সুরেন্দ্রনাথ অ্যালং উইথ আনন্দমোহন বোসের সাথে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনটা তৈরি করে। যাই হোক, এরপর আছে আমাদের বঙ্গসভা প্রকাশিকা সভা। বঙ্গসভা প্রকাশিকা সভা, এটা আমাদের মারাত্মক ইম্পর্টেন্টের মধ্যে একটা পড়বে। এটা আমাদের কে তৈরি করেছিল? 1836-এ আমাদের রাজা রামমোহন রায়। কে তৈরি করেছিল আমাদের? রাজা রামমোহন রায়, ঠিক আছে? যাই হোক, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা আই থিঙ্ক সালটা আমি বলতে পারছি না, হেজি হয়ে গেছে। ইস্ট ইন্ডিয়া এই সালটা জিজ্ঞেস থেকেও বেশি আমাদের জিজ্ঞেস করে যে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে তৈরি করেছিল আমাদের? দাদাভাই নাইরোজি। ওকে, তাহলে আমাদের ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে তৈরি করে আমাদের? দাদাভাই নাইরোজি, ঠিক আছে? এবার আসে পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা 1870 আমাদের বিএম, সরি, এমজি রানাডে। কে তৈরি করে আমাদের? এমজি রানাডে। পুনা সার্বজনিক সভা 1870, এমজি রানাডে। এবার ইন্ডিয়ান লিগ কি আমাদের তৈরি করে? 1875, 1875 বাই শিশির কুমার ঘোষ, ঠিক আছে? ইন্ডিয়ান লিগ কে তৈরি করে? শিশির কুমার ঘোষ, 1875। আচ্ছা, একটু দেখে রাখো, এগুলো আসে মাঝে মাঝে অনলাইনের হিসেবে দিয়ে দেয়। তাহলে আমাদের ফার্স্ট সেশন অফ কংগ্রেস ওয়াজ হেল্ড, এটা আমাদের প্রথম হয়েছিল বোম্বেতে হয়েছিল। কোথায় হয়েছিল? বোম্বেতে। আই থিঙ্ক কেপির পোস্ট মনে হয়, হ্যাঁ এটা কেপির পোস্ট, বা অন্য পরীক্ষা তো এই প্রশ্নগুলো খুব রিপিট হয়। বোম্বেতে হয়েছিল, বোম্বের আমাদের গোকুল দাস তেজপাল কলেজ এটা হয়েছিল। এখানে আমাদের 72 ডেলিগেটস, মানে 72 জন ডেলিগেটস এখানে অংশ নিয়েছিল, ঠিক আছে? এবং এই যে সেশনটা হয়েছিল, সেশনটা আমাদের প্রিসাইড মানে এর অধ্যক্ষতা করেছিল আমাদের উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে? এবার আমাদের যদি জিজ্ঞেস করে যে কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে করেছিল, তখন আমাদের হবে অ্যালান অক্টাভান হিউম। কে প্রতিষ্ঠাতা করেছিল আমাদের? অ্যালান অক্টাভান হিউম। এবার যদি আমাদের হ্যাঁ বলে শুনলাম ফাউন্ডার বা আমাদের ফাদার অ্যালান অক্টাভান হিউম। আর যদি বলে প্রথম সেশনটা কে প্রিসাইড করেছিল আমাদের, সেটা হবে আমাদের উমেশচন্দ্র ব্যানার্জি। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি, আরো ডিটেলস হয় কিন্তু আজকে আর আমি বলতে চাইছি না, ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। হুইচ অফ দ্য ফলোইং ভারত ইজ কল্ড দ্য পায়োনিয়ার অফ রেলওয়ে কনস্ট্রাকশন অফ ইন্ডিয়া? নিম্নোক্ত কোন বর্ডার ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? মানে পরিষ্কার ভাষায় আরো ভাবে সহজে বলতে গেলে, যে ভারতের যে রেলপথের যে ব্যবস্থাটা সেটা প্রথম কে শুরু করেছিল, ঠিক আছে? এটা আমাদের জানা সকলেরই, আমাদের লর্ড ডালহৌসি। কত সালে করেছিল কেউ কমেন্ট করতে পারবে? 18 ঘরে বলে দিলাম, 18 থেকে 1820-র মধ্যে হবে। একটু কমেন্ট করো, একটু দেখা উচিত সবার, না হলে মনে থাকবে কি করে? চলো তাহলে বোঝা গেল আমাদের কার সময় আমাদের রেল ব্যবস্থা চালু হয়েছিল, আমাদের লর্ড ডালহৌসির সময়, ঠিক আছে? এবং কত সালে চালু হয় সেটা একটু বলে দিই। আমাদের 16 এপ্রিল 1853-তে আমাদের চালু করা হয়। কত সাল?
16 এপ্রিল 1853 আমাদের রেল ব্যবস্থাটা চালু করা হয়। কোথা থেকে কোন অবধি হয়েছিল? আমাদের বোম্বে থেকে থানে অবধি। কতটা কভার করেছিল? আমাদের 34 কিলোমিটার কভার করেছিল। ঠিক আছে? এবং যদি আমাদের জিজ্ঞেস করা হয়, এটা যদি আমি কোথাও পাইনি এই প্রশ্নটা, যে কতজন প্যাসেঞ্জার ছিল? ঠিক আছে? 400 জন প্যাসেঞ্জার ছিল। একটু দেখে রাখো। আশা করি দেবে না কোনদিন। যদি দিয়ে দেয় তখন কমন পাবে তোমরা। তাহলে কত সালে হলো? 1853 16 এপ্রিল। মনে থাকে যেন, বোম্বে থেকে থানে অবধি। আপ নেক্সট কোশ্চেনে যাই আমরা। 15 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নন ইলেকট্রোলাইজ সাবস্টেন্স? ইলেকট্রোলাইজ দ্যাট মিনস কি? মানে এটা কি? নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? মানে কোনটার মধ্যে থেকে ইলেকট্রিসিটি পাস হতে পারে না? মানে এমন একটা সাবস্টেন্স যেটাকে যদি আমরা পোলার সলভেন্ট বা আমাদের যখন লেখা আছে তাই তো, পোলার সলভেন্ট বা জল, পোলার সলভেন্ট মানে আমাদের জলকে বলা হয়। ঠিক আছে? সেটাকে যদি জলের মধ্যে যদি সেই জিনিসটাকে ডিসলভ করি বা গোলাই, তাহলে তার মধ্যে থেকে আমাদের যেই ইলেকট্রিসিটি কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি হতে পারবে কি পারবে না? যেটার মধ্যে থেকে পারবে সেটাকে বলবো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যেটার মধ্যে পারবে না সেটা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে? একটু দেখে নিই এখানে। An electrolyte is a substance that produces an electricity conducting conducting solution when dissolved in a polar solvent such as water. মানে ওয়াটারের মধ্যে যখন কোনো এমন পদার্থকে দেওয়া হয় যেটার মধ্যে থেকে কন্ডাক্ট করতে পারে ইলেকট্রিসিটি, সেটাকে বলা হয় আমাদের ইলেকট্রোলাইট। আর যেটার মধ্যে হতে পারে না সেটাকে আমাদের বলা নন ইলেকট্রোলাইট। ঠিক আছে? যেমন আমাদের এরকম একটা পোলার সলভেন্ট তো বললাম ওয়াটার হবে, কিন্তু কার মধ্যে থেকে আমাদের করতে পারে? সেটা হলো আমরা বলতে পারি যে সল্ট সলিউশন। সল্ট সলিউশন মানে আমরা যদি NaCl বা সল্ট যদি আমাদের ওয়াটারের মধ্যে যদি ডিজলভ করি, ঠিক আছে? তাহলে তার মধ্যে থেকে আমাদের ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। আর এখানে চেয়েছে আমাদের নন ইলেকট্রোলাইট সাবস্টেন্স, তাহলে এটাই আমাদের উত্তর হওয়া উচিত। কারণ এটার মধ্যে থেকে তো পারবে, আমাদের চেয়েছে কোনটার মধ্যে থেকে পারবে না। ধরো কোনটার মধ্যে থেকে পারবে না, কয়েকটা এখানে এক্সাম্পল আছে দিয়ে দিই। নন ইলেকট্রোলাইটের কয়েকটা এক্সাম্পল হলো সুগার সলিউশন, পেট্রোল, গ্লিসারিন। এগুলো হলো আমাদের কি? সুগার সলিউশন, পেট্রোল, গ্লিসারিন বাদ এগুলো হবে আমাদের নন ইলেকট্রোলাইট সাবস্টেন্স। ঠিক আছে? নাক বন্ধ, গলা বন্ধ, দ্যাটস ওয়াই অ্যাসেন্ট গুলো বিচ্ছিরি হয়ে যাচ্ছে। যাই হোক, তো সেই একই কথা একটু কোঅপারেট করতে হবে। তারপর দ্য পিএইচ রেঞ্জ অফ হিউম্যান বডির পিএইচ রেঞ্জ কত? পিএইচ মানে কি? পিএইচ আমাদের একটা আই থিঙ্ক একটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে? এটার পুরোপুরি ফুল ফর্ম হলো, ল্যাটিন ওয়ার্ড তো জিজ্ঞেস করা হয় না, আমাদের জিজ্ঞেস করা হয় এর ফুল ফর্ম কি পিএইচ এর? এটা হলো পোটেন্স অফ হাইড্রোজেন। পিএইচ এর ফুল ফর্ম হলো পোটেন্স অফ হাইড্রোজেন। এবার আমাদের জিজ্ঞেস করেছে মানুষের যে দেহ, মানুষের দেহের পিএইচটা কত, মানে কত থেকে কতর মধ্যে থাকে মানুষের দেহের পিএইচ। এটা আমি একবারে এখান থেকে মার্ক করে দিই, 7.35 থেকে 7.45। বা তুমি যদি রেঞ্জও মনে রাখতে চাও তুমি নর্মাল রাখতে পারতে, কারণ আমি জানি যে 7-এর আশেপাশে থাকে। আর এইখানে দেখো আমাদের সেরকমই অপশনগুলো দিয়েছে 2 থেকে এত, এত তো কম হতেই পারে না। তাহলে তো মানুষের দেহ একদম তেজাবের মতন থাকতো। তেজাব দ্যাট মিনস আমাদের অ্যাসিডের মতন। কেউ যদি তোমাকে ছুতো সে পুড়িয়ে যেত, গলে যেত। যাই হোক, এটা সম্ভব না। এবার আসে আমাদের 5 থেকে, এত কম হওয়া উচিত না। এবার আসে আমাদের 8 থেকে 9। ঠিক আছে? এটাও মানে তুমি যদি না জানতে এটাও তুমি ভাবতে পারতে। কিন্তু আমরা যেহেতু জানি যে 7 এর মধ্যে থাকে, তার জন্য আমাদের এটাও উত্তর। চলো এবার আমাদের কয়েকটা জিনিসের পিএইচ আমাদের জানতে চাওয়া হয়, সেগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে? এখানে আমাদের বলি আগে পিএইচ মানেটা কি? পিএইচ মানে হলো একটা কোনো একটা জিনিসের নিউট্রাল অবস্থা। ঠিক আছে? সে সে আমাদের ক্ষারীয় মানে আমাদের এই কি করে বোঝাই? ক্ষারীয় মানে, যাই হোক, ক্ষারীয় মানে একটু দেখে নিও, বুঝে নিও সবাই। ঠিক আছে? ক্ষারীয়, আরেকটা হয় আমাদের অ্যাসিডিক। ক্ষারীয় মানে আমাদের বেসিক টাইপের, যেমন আমাদের সাবান হয় না? সাবান হয় আমাদের ক্ষারীয়, ডিটারজেন্ট, সাবান, এগুলো হয় আমাদের ক্ষারীয়। একটা হয় আমাদের অ্যাসিডিক, যে অ্যাসিড আমাদের হয় অ্যাসিডিক টাইপ। ঠিক আছে? এরকম দুভাগে ভাগ করতে পারি। যদি সেটা পুরোপুরি মাঝখানে থাকে, সাথে থাকে, সাত হলো নিউট্রাল, সাত হলো আমাদের নিউট্রাল। ঠিক আছে? সেটা যদি সাতের থেকে কমতে থাকে, কমলে পরে সেটা আমাদের হয়ে যায় অ্যাসিডিক। আর যদি সাতের থেকে সেটা বাড়তে থাকে তাহলে হয়ে যায় আমাদের অ্যালকালাইন বা আমাদের ক্ষারীয়। বোঝা যাচ্ছে কি বলছি? চলো দেখে নিই। এবার আমাদের মিল্কের এর আগে আমি একটা মেন্সের মক টেস্ট দিচ্ছিলাম, সিজিএল মেন্সের, সেটাতে আমি পেয়েছিলাম যে আমাদের মিল্ক মিল্কের ইয়ে কত হবে আমাদের। যাই হোক, মিল্কের পিএইচ ভ্যালু কত হবে? চলো, মিল্ক তাহলে আমাদের 6 পড়বে, বা 6-এর আশপাশটা, মানে 6-এর রেঞ্জটা মনে রাখবে। কফি আমাদের 5 হবে, টমেটো আমাদের 4 হবে, সোডা ওয়াটার আমাদের 3 হয়, লেমন আমাদের কত হয়? 2। ঠিক আছে? লেমন কত হবে আমাদের? 2। তারপরে আসে আমাদের স্টমাক অ্যাসিড বা স্টমাক জুস বলা হয়, কারণ আমাদের স্টমাকে তো HCl থাকে। HCl মানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? এবং এই অ্যাসিডটা যে এত ভয়ঙ্কর হয়, ঠিক আছে, কারোর যদি হাতের তালার উপরে রাখা হয়, হাতের উপরে, হাত ফুটো করে এফার ওফার হয়ে যাবে। ঠিক আছে? মানে এত একটা ভয়ঙ্কর টাইপের অ্যাসিড, যেটা আমাদের
পেটের মধ্যে থাকে, কিন্তু আমাদের কিছু হয় না, কারণ আমাদের ওখানে মিউকাস মেমব্রেন থাকে। মিউকাস মেমব্রেন আমাদের যেই পাকস্থলীটাকে ওটাকে প্রোটেক্ট করে। ঠিক আছে, চল। তারপর আমাদের আসে ব্যাটারি। ব্যাটারি একদম জিরোর কাছাকাছি বা একও মনে রাখতে পারো, মানে এতটা ভয়ঙ্কর, মানে তেজাব, যেটাকে বলে তেজাব উপরে একটা মুভিও আছে, আশা করি দেখেছো সবাই, তেজাব। ঠিক আছে, যাই হোক, আর দেখতে যাচ্ছি না। তারপরে এটা বোঝা গেল, এগুলো একটু দেখে রাখো, লেমনটা দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট। লাস্টের তিনটা তো ভুলোই না, খুব আসে, মিল্কটা একটু দেখে রাখো। ঠিক আছে, চলো এবার আমরা উপরে উঠি, যে ব্লাডটাও খুব জিজ্ঞেস করা হয়। ব্লাডটা এবার আমাদের, এদিকে তো আমাদের অ্যাসিডিক ছিল, এবার আমাদের অ্যালকালাইনের দিকে যাচ্ছে, মানে ক্ষারীয়র দিকে, মানে ডিটারজেন্টের দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে। চলো, তাহলে আমাদের ব্লাড করতে পড়বে আমাদের 8-এর কাছাকাছি ব্লাড থাকে আমাদের। এবার এগ আসে 9-এর কাছাকাছি। এবার আছে আমাদের স্টমাক, কি বলছেন, স্টমাক ট্যাবলেটস। এটা ইম্পর্টেন্ট না, ফালতু কিছু একটা দিয়েছে, যাই হোক, বাদ দাও এটা। এবার আছে অ্যামোনিয়াম সলিউশন। অ্যামোনিয়াম সলিউশন কি আমাদের পড়বে আমাদের 11-তে গিয়ে। এবার আছে আমাদের সোপ, যেটা একটু আগে বলছিলাম যে সাবান। ঠিক আছে, সাবান মানুষের, যাই হোক, সাবান পরে আমাদের 12 নম্বরে। এবার আছে আমাদের ব্লিচও আমাদের ওই সাবান টাইপের, যেগুলো ঘরটার পরিষ্কার টাইপের করার জন্য আমাদের ব্যবহার করে, ব্লিচ সেরকম টাইপের ভাবতে পারো। ব্লিচটাও আমাদের পরে 13 নম্বরে। ঠিক আছে, এরপরে আসছে আমাদেরকে ডেইন, এখানে বোঝা যাচ্ছে না কি লিখেছে এটা, ড্রেন ক্লিনেট। আশা করি এটা কোনো নোংরা জাতীয় কোনো জায়গা, হয়তো ড্রেন টাইপের কিছু যখন ক্লিন করার জন্য এরকম টাইপের কিছু একটা আছে এটা, কিন্তু দেখে নিয়ে তো এখানে বোঝা যাচ্ছে না। যাও, বোঝা যাচ্ছে না, তার জন্য আমি বলতে পারছি না, একটু তাও দেখে রাখো। এই কোনটা কোনটা ভোলা যাবে না সেটা শুনে আমি বলে দিই। ব্লাডটা ভুলবে না, সোপটা আর ব্লিচটা ভুলবে না, আর অ্যামোনিয়াম সলিউশনটা ভুলবে না। প্রশ্ন আসবে এই পরীক্ষাতে, আসে, সামনেও আসবে। নেক্সট কোশ্চেনে মুভ করি আমরা। হুইচ ব্রাঞ্চ অফ ফিজিক্স ডিল উইথ প্রপার্টিস অফ ফ্লুইডস অ্যান্ড রেস্ট? পদার্থবিজ্ঞানের কোন শাখাটি আমাদের বিশ্রামে থাকা, বিশ্রামে থাকা তরলের বৈশিষ্ট্য নিয়ে আর হ্যাঁ, কাজ করে? বিশ্রাম, তরল আবার বিশ্রাম, হাউ ইজ ইট পসিবল? যাই হোক, বিশ্রামে থাকা তরল নিয়ে আমাদের ডিল করে কোন প্রপার্টিসটা আমাদের। আমরা যদি নাও জানি যে বিশ্রামে থাকা তরল নিয়ে কে ডিল করে, আমরা যদি শুধু এটুকু জানি যে আমাদের তরল বা আমাদের ফ্লুইডকে আমরা, ফ্লুইডের যে রুট ওয়ার্ডটা হয় আমাদের হাইড্রো। হাইড্রো মানে আমাদের রুট ওয়ার্ড তরলের, বলে না যে আমাদের হাইড্রোফোবিয়া হয়েছে, মানে জল দেখলে ভয় লাগে। ঠিক আছে, সেটুকু যদি কেউ জানে, এটার উত্তর সে আরামসে দিতে পারবে। এটার উত্তর হবে আমাদের হাইড্রোস্ট্যাটিক্স, মানে ফ্লুইডের সম্পর্কে যেই ব্রাঞ্চটা আমাদের ফিজিক্সে ডিল করে, সেটাকে বলা হবে আমাদের হাইড্রোস্ট্যাটিক্স। বোঝা গেছে, হাইড্রো আমাদের রুট ওয়ার্ড ইসের জন্য, কি বলে, ফ্লুইডের জন্য। তাহলে সেটা কারণেই আমাদের উত্তরটা হলো হাইড্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, এরকম মনে রাখতে পারো। আর অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স মানে কি? অ্যাস্ট্রো মানে জানি আমরা আকাশ, মহাকাশ, মহাবিশ্ব বা সেলেস্টিয়াল বডি নিয়ে যেই ব্রাঞ্চে ডিল করা হয় ফিজিক্সে, সেটাকে বলা হয় আমাদের অ্যাস্ট্রোফিজিক্স। এবার আসছে আমাদের থার্মোডাইনামিক্স আর অপটিক্স। অপটিক্সটা আমি বলিনি, থার্মোডাইনামিক্স এখান থেকেই বলছি। অপটিক্স হলো আমাদের লাইট, বা এই দুটো আশা করি এখানে দেওয়া আছে, দুটো এখান থেকে একবার বলি, যে বারবার একবার বলবো, আরেকবার এখান থেকে দেখাবো, সময় নষ্ট হয়। অপটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ ইজ কনসার্ন উইথ লাইটস অ্যান্ড ইটস বিহেভিয়ার, প্যাটার্ন অ্যান্ড প্রপার্টিস। মানে লাইটের যে কিভাবে বিহেভিয়ার, লাইট যে আমাদের পোলারাইজড হয়, বা আমাদের কিভাবে যে লাইট চলাফেরা করে, লাইট, মানে পরিষ্কার অন্যভাবে বলতে গেলে, যে লাইট নিয়ে ডিল করা হয় এখানে। ঠিক আছে, লাইট সম্পর্কে আমাদের এখানে ইনোভেশন করা হয়, বা কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা হয়, বা লাইট নিয়ে ডিল করা হয় এই জায়গাটা। ঠিক আছে, এটা হলো আমাদের ব্রাঞ্চটাকে বলা হয় আমাদের অপটিক্স। এরপরে আসে আমাদের থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স ইজ দ্য ফিজিক্স ব্রাঞ্চ দ্যাট ডিলস উইথ হিট। থার্মো মানে কি জানি আমরা, হিট। ঠিক আছে, সেখান থেকে আমাদের বানিয়েছে ওরা, রুট ওয়ার্ড দিয়ে তৈরি করেছে আমাদের থার্মোডাইনামিক্স। ঠিক আছে, ওয়ার্ক অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড দেয়ার রিলেশন টু এনার্জি, রেডিয়েশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস অফ ম্যাটার। মানে ম্যাটার মানে কোনো বস্তুর যে ফিজিক্যাল প্রপার্টিস, এবং সে তার যে হিট, মানে হিট নিয়ে ডিল করে, কোনো বস্তুর ম্যাটার নিয়ে, মানে ম্যাটার সম্পর্কে একটুখানি ডিল করে। আর টেম্পারেচার মানে মেনলি তুমি হিট আর টেম্পারেচারটা মনে রাখো, ম্যাটার তোমার না ভাবলেও চলে যাবে। হিট আর টেম্পারেচার নিয়ে আমাদের কি ডিল করে, আমাদের থার্মোডাইনামিক্স। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য নাবাকালবেরা ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েটেড? নবকালবেরা ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব, কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ঠিক আছে, এটা আমি উত্তরটা, একবারে এটাকে ডিটেলসটা আগে বলি, তারপর উত্তরটা আমি যাচ্ছি। চলো, তো আমাদের অন্ধ্রপ্রদেশেও বিভিন্ন এরকম কয়েকটি ফক ড্যান্স বা আমাদের উৎসব টাইপের আছে, সেগুলো আমরা দেখে নিই। এটা তো ফক ড্যান্স না, আজকেরটা হলো উৎসবের পার্টটা আমরা দেখছি, উৎসবটা দেখি, পরের দিন আবার ফক ড্যান্স আসে। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রয়েছে আমাদের দুর্গা মা।
একটা উৎসব হলো আমাদের দুর্গাম্মা। দেখে রাখো সবাই, বারবার আমি রিপিট করব, বারবার শুনবে, মুখস্থ হয়ে যাবে। যদি ভাবো এত তথ্য, এত ইনফরমেশন কিভাবে আমি রিটেন করবো বা কিভাবে মনে রাখবো, তো চাপ নেওয়ার প্রয়োজন নেই, বারবার রিপিট করব, করতে করতে মুখস্থ হতে বাধ্য। যাই হোক, তাহলে আমাদের দুর্গাম্মা, দুর্গাম্মা আমাদের অন্ধ্রপ্রদেশে। এবার আমাদের ইয়াল্লামা, দুর্গাম্মা, ইয়াল্লাম্মা যাত্রা আর বিশাখা উৎসব। দুর্গাম্মা, ইয়াল্লাম্মা যাত্রা আর বিশাখা উৎসব আমাদের অন্ধ্রপ্রদেশ। কিন্তু এটার থেকেও, এই তিনটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের উগাডি। উগাডিকে বলা হয় আন্ধ্রপ্রদেশের আমাদের নিউ ইয়ার। ঠিক আছে, তাহলে উগাডি আমাদের কোন জায়গার? আন্ধ্রপ্রদেশ। চলো এবার অরুণাচল প্রদেশে আসি, এ দিয়ে এর লিস্টে আছে আজকে, এ থেকে শুরু করবো, সেই স্টেটগুলো আছে। এবার আসছে আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের হলো আমাদের সংকেন, এটা আমাদের, আমার একটা এমটিএস এর পরীক্ষাতে এটা এসেছিল, কোন জায়গায়? ঠিক আছে, সংকেন, লোসার, লোসারটা পরে বলছি। পাংসাউ, সুলং, চালুলকু আর মপিন। মপিন, চালুলাকু, সোলাং, সাংকেন, ড্রি আর পাংসাও। পাংসাও, মপিল, সরুলাকু, সংলেং, ড্রি। ঠিক আছে, আর লোসারটা বলা হয় এই জায়গার নিউ ইয়ার। মনে থাকবে, আমি যেরকম ভাবে রিপিট করছি যাতে তোমরা বারবার শোনো, তোমাদের দিমাগের মধ্যে সেটা সেটেল ডাউন হয়, যেন আমি বারবার রিপিট করছি। ঠিক আছে, আর তোমরা যদি আরো তাড়াতাড়ি মুখস্থ করতে চাও জিনিসটাকে, আমি যখন রিপিট করবো আমার সাথে একবার করে রিপিট করবা, দেখবা মুখস্থ হয়ে যাবে। যাই হোক, এবার লোসারটা আমাদের এই জায়গার নিউ ইয়ার। তাহলে আমাদের অন্ধ্রপ্রদেশের নিউ ইয়ার ছিল উগাডি, আর লোসার হলো আমাদের অরুণাচল প্রদেশের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তো না, আমাদের নেক্সট স্টেট হলো আমাদের আসাম। আসামের আমাদের যদি সব থেকে ইম্পর্টেন্ট বলা হয়, বলতে হবে বিহু। বিহু আমাদের 3 রকম হয়, একটা হলো বোহাগ বিহু বা রাঙ্গালী বিহু, একটা মাঘ বিহু বা বোগালী বিহু, আর একটা হলো আমাদের কাটি বিহু বা কঙ্গালী বিহু। শুধু নামটা দেখে রাখো, আশা করি এত ডেট তো তোমাদের জিজ্ঞেস করে না। ঠিক আছে, এটা আমাদের সিজিএলের দিকে খুব পরিমাণে এই জিনিসটা চায়, যে কোন বিহুটা কোন মাসে পারফর্ম করা হয় সেটা আমাদের স্টেটে বেশি একটা চায় না। চল, এবার বাইকো আমাদের কোথায়? বাইকো আমাদের আসাম। বাইকো, আলিয়ালিগাং, মাজুলি, রংঘের, দেহেপাটকাই, আম্বুবাচি ফেস্টিভ্যাল, বৈশাগু আর মেদাম মেফি। ঠিক আছে, তাহলে এটা আমি একজনের কাছ থেকে পড়েছিলাম, একটা স্যারের কাছ থেকে, স্যার মনে রাখার জন্য বলেছিলাম যে আসাম কি বাহু, বাহু থেকে বিহু, বাহু নে আপনি বাইকো। বাইকো কোথায় গেল? বাইকো নে, বাইকো, এই তো বাইকো। বাইকো पटक पटक के मारा। असम की बहू ने अपने भाई को देह पटकाई पटक पटक के मारा। और क्यों मारा? क्योंकि उसको अली के अब्बू के साथ, क्योंकि असम की बहू को अली के अब्बू के साथ, अली के अब्बू के साथ अम्बुबाची फेस्टिवल देखना जाना था। ঠিক আছে, দেখতে জানা था। বোঝা গেল তাহলে আমাদের বৈশাখু আর মেদাম মেফি, মানে যখনই আসাম কি বাহু মারলো নিজের ইয়েকে, যাই হোক, তখন আমাদের এই উনি বলছে যে মেদাম মেফি, এরকম মনে রাখতে পারো। তাহলে কি হলো আমাদের? বাইকো বিহু। তাহলে কি হলো আমাদের? বাইকো বিহু, দেহপাটকাই, আলিয়ালিগাং, আম্বুবাচি ফেস্টিভ্যাল, মাজুলি ফেস্টিভ্যাল। মাজুলি আমরা জানি আসামে একটা দ্বীপ আছে আমাদের, রিভারাইন আইল্যান্ড, পৃথিবীর সব থেকে বড় আমাদের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। তারপর আমাদের বাইশাগু, রংখেল আর মেদাম মেফি। ঠিক আছে, কারোর যদি মনে হয় যে আমি বারবার রিপিট করছি, তার জন্য তার কারো শুনতে সমস্যা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, কমেন্ট করবে, তাহলে নেক্সট টাইম থেকে বারবার বলবো না, একবার বলে হালকা ডিটেলস দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া ফার্স্ট পার্টিসিপেট ইন অলিম্পিক গেমস? খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু অনেকে এটা বারবার ভুল করে। যাই হোক, চলো আমরা দেখে নিই। এটা দুটো অ্যাসপেক্ট হয় এই প্রশ্নটা, আমি দুটোই বলে দিই। যে একটা আমাদের জিজ্ঞেস করা হয় প্রথম ইন্ডিভিজুয়াল কে ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করেছিল, আর একটা বলা হয় ইন্ডিয়া কত সালে হকি টিম পাঠায়, বা কোনো টিম, কোনো একটা টিমকে আমাদের কত সালে অলিম্পিকে ইন্ট্রোডিউস করে। দুভাবে আমাদের জিজ্ঞেস করা হয়, দুভাবে আমরা দেখছি। এটা ডিটেলসটা দেখি হালকা করে। চলো, অলিম্পিক স্টার্ট হয়, মানে আমাদের যে মডার্ন অলিম্পিক, একদম এখানে একদম টু দা পয়েন্ট ডিটেলস গুলো লেখা আছে। যদি কারোর হাতের লেখা হ্যান্ডরাইটিং এর সমস্যা হয়, খাতায় নোট করে নিয়ে সুবিধা হবে। অলিম্পিক এটা স্টার্ট হয় আমাদের, প্রথম মডার্ন অলিম্পিক কত সালে? 1896 গ্রিসের এথেন্সে আমাদের এটা শুরু হয়। ঠিক আছে, আমি একটা পরীক্ষা প্রশ্ন পেয়েছিলাম যে আমাদের টেনিস কত সালে অলিম্পিকে ইন্ট্রোডিউস করা হয়। আমি জিনিসটা জানতাম না অ্যাকচুয়াল পুরোপুরি, কিন্তু জানা যায় কত কত খেলা ইন্ট্রোডিউস করা, আমরা কি করে জানি। ঠিক আছে, অপশনে ছিল 1896, এটা আমি মেরে দিয়ে এসেছিলাম। পরে আমি মিলিয়ে দেখি কি যে বলছে টেনিস আমাদের এই 1896 থেকেই আসে অলিম্পিকের মধ্যে। ঠিক আছে, মানে কিরকম একটা কি একটা প্রশ্ন দিয়ে। যাই হোক, তারপরে আমাদের অলিম্পিক আমরা জানি 5টা রিং হয় আমাদের। ঠিক আছে, ওই রিং মানে বলে না যে গোল গোল টাইপের, ওগুলো রিং, প্রত্যেকটা রিং এর একটা কালার আছে, সেই রিং গুলো এক একটা আমাদের কন্টিনেন্টকে আমাদের দেখায়। ঠিক আছে,
আমাদের রেডটা আমাদের দেখায় আমেরিকাকে, ঠিক আছে। ব্লু আমাদের ইউরোপ, ইয়েলো এশিয়া, ব্ল্যাক আফ্রিকা, গ্রিন আমাদের অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড বা আমাদের ওশিয়ানিয়া কন্টিনেন্টকে দেখায়, ঠিক আছে। এবার কি করে মনে রাখতে পারে, যেমন আমাদের আমেরিকা, আমেরিকা একটু ফালতু টাইপের জিনিস আমরা জানি সবাই, যে আমেরিকার সাথে আমাদের উপর উপরে সম্পর্ক ভালো, ঠিক আছে, মানে আমেরিকা আমাদের রক্ত নীতি নিয়ে খেলে, এরকম মনে রাখতে পারো। ব্লু আমাদের ইউরোপ, ইউরোপ মানে এমন একটা শব্দটা শুনলেই কেমন যেন ঠান্ডা ঠান্ডা ফিল হয়, ঠিক আছে, তোমাদেরও আশা করি ফিল হওয়া উচিত। তাহলে ব্লু মানে মনে রাখবো আমরা ইউরোপ। এবার ইয়েলো, ইয়েলো মানে আমাদের এশিয়া, এশিয়া আমাদের ইয়েলো, আমরা এশিয়ার বাসিন্দা, আমাদের ইয়েলো আমাদের মনে থাকবেই, কারণ আমাদের ইন্ডিয়াতে সব জায়গায় আমাদের উইট বা এগুলো প্রোডাকশন হয়, সেগুলো আমাদের যখন খুব পরিমাণে কোথাও উইটের প্রোডাকশন হয়, সেটাকে দেখতে আমাদের ইউরো টাইপের লাগে, ইউরোস টাইপের কালার লাগে, দ্যাটস ওয়াই এরকম মনে রাখতে পারি। ব্ল্যাক, এবার আফ্রিকাকে জানি আমরা এদের কালো মহাদেশ বলা হয়, সেটা থেকে আমরা মনে রাখতে পারি যে আফ্রিকা আমাদের কালো। আমাদের গ্রিন, গ্রিন হলো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, এবং ওশিয়ানিয়া কন্টিনেন্টের মধ্যে খেলা হয়। এবার আমাদের যদি জিজ্ঞেস করা হয় অলিম্পিকের মোটো কি, মোটো হলো সাইটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস। এখানে সাইটিয়াসটা পুরোপুরি লেখা নেই, অতএব কোনো কারণে লিখিনি জায়গা বা কোনো কিছুর জন্য। মনে রাখুন সাইটিয়াস, অল্টিয়াস আর ফর্টিয়াস, এটা অলিম্পিকের মোটো। এবার অলিম্পিক নট হেল্ড, মানে কোন কোন সালে আমাদের অলিম্পিক হয়নি, অনুষ্ঠিত। আমরা অপশন এলিমিনেট করতে গেলে এই জিনিসটা খুব কাজে লাগে আমাদের। 1916, তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, তারপর আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে 1940 আর 1944, এই তিনবার আমাদের প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আমাদের এই 3 বছর অলিম্পিক হেল্ড হয়নি, ঠিক আছে। এখানে দেখো আমি দিয়েছি গোল্ড 6 গ্রাম এইউ, এইউ মানে হলো গোল্ডের সংখ্যা একটু বলা হয়, এইউ প্লাস 92.5 এজি। সবাই বলে না যে গোল্ড মেডেল দিয়েছে, ওটা পুরোপুরি গোল্ডের হয় না, ওখানে 6 গ্রাম মাত্র গোল্ড থাকে, 6 গ্রাম গোল্ড, আর 92.5% থাকে আমাদের এজি, মানে আমাদের সিলভার বা রূপো, বুঝা গেছে। চলো, এবার আমাদের ফার্স্ট টাইম ওমেন ওমেন পার্টিসিপেট করে আমাদের কত সালে, 1900, ঠিক আছে, 1900 যে সেঞ্চুরি বা আমাদের 1900 সালে আমাদের প্রথম প্যারিস অলিম্পিকে ওমেনরা পার্টিসিপেট করে। এবার আমাদের কোথায় কোথায় হয়েছিল, টুয়াইস বা 4বার হয়েছিল, সেটা একটু দেখে নাও। এথেন্সে 2বার, প্যারিসে 3বার, আমাদের লন্ডনে 4বার, লস এঞ্জেলেসে 2বার। আইওসি প্রেসিডেন্ট, এখন আমাদের আইওসির যে মানে ইন্ডিয়া অলিম্পিক যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিলটা আছে, সেটা প্রেসিডেন্ট হলো আমাদের থমাস বুচ, ঠিক আছে, থমাস বুচ। কত সাল থেকে আছে, 2013 সাল থেকে। ফার্স্ট ছিল আমাদের ডেমিট্রিস, ঠিক আছে, ফার্স্ট কে ছিল আমাদের ডেমিট্রিয়াস। এবার আমাদের প্রথম প্রথম অলিম্পিক কোথায় আমাদের দেখলাম, 1896 আমাদের গ্রিসের এথেন্সে হয়, ঠিক আছে, এখানে ইন্ডিয়া আমাদের পার্টিসিপেট করেনি। এবার সেকেন্ড হয় আমাদের প্যারিসে 1900 সালে যেটা হয়, সেকেন্ড প্যারিসের ফ্রান্স। এবার আমাদের যেটা হলো 24 সালে, সেটা আমাদের প্যারিসের ফ্রান্সে হয়েছে, আবার 1900 সালেও প্যারিসের ফ্রান্সে হয়েছিল। এখানে আমাদের দুটো এজি বা দুটো সিলভার আমাদের জয় করে কি আমাদের নরম্যান পিচার্ড, ইনি ছিল আমাদের একজন অ্যাংলো ইন্ডিয়ান বলতে পারো, মানে ইন্ডিয়ার বাসিন্দা, কিন্তু আমাদের অরিজিন ছিল ইংল্যান্ড থেকে, ঠিক আছে, ইনি প্রথম পার্টিসিপেট করে। এখানে আমাদের জিজ্ঞেস করা হয় প্রথম ইন্ডিয়া তাহলে কবে পার্টিসিপেট করে, উত্তর হবে আমাদের 1900। বোঝা যাচ্ছে, এখানে ফার্স্ট টাইম ওমেনও পার্টিসিপেট করে, নর্মান পিচার পার্টিসিপেট করে। এবার যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে কত সালে ইন্ডিয়া কোনো টিম বা হকি টিম আমাদের ইন্ট্রোডিউস করে এই অলিম্পিকের মধ্যে, তখন আমাদের মারতে হবে এখানে দেখো রয়েছে 1924, তখন কিন্তু আমাদের উত্তর এটা হয়ে যাবে। আমি এবার সিজিএল যে প্রিলিটা দিলাম, সিজিএল প্রিলিটে এই প্রশ্নটা আমার ছিল, ঠিক আছে, অপশনে 1900 ছিল, 24 ছিল, দুপুরে মেনশন করা ছিল যে হকি টিম কত সালে আমাদের যোগ দেয়, এটা হবে 1924। বোঝা গেছে আই থিঙ্ক। নেক্সট কোশ্চেন, দ্য মেইন ফোকাস দ্য ফার্স্ট 5 ইয়ার। আর কিচ্ছু বলার নেই আমার, যদি এই পিপিটি গুলো আমি বানাই না, সত্যি বলতে গেলে আমি পিপিটির যে প্রশ্নগুলো আছে আমাদের 4টে সেট থেকে তো আমাদের প্রশ্ন এখন তৈরি হচ্ছে, এই 4টের পুরোপুরি আমি একটা বন্ধুর কাছে দিয়ে দিই, আমার পিপিটি গুলো রেডি করে দেয়, আমি একবার ডাইরেক্ট ক্লাসগুলো নিতে আসি, ঠিক আছে। আমি জানি না যে এই প্রশ্নটা আমাদের মানে লাস্টে একদম থাকবে, ঠিক আছে, আমি একবার পিপিটি গুলো হালকা করে দেখেছিলাম, দেখেই শেষে আসলাম, একদম শেষে আস্তে আস্তে দেখি আমাদের লাস্টে রয়ে গেছে মেইন ফোকাস অফ দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ অন দা, ঠিক আছে, মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কিসের উপর ছিল। আমরা একই ক্লাসে দেখো কমনই, মানে প্রথম ক্লাসে আমরা কমন পেয়ে গেলাম, ঠিক আছে, ওটা আমাদের আই থিঙ্ক ফার্স্ট কোশ্চেন ছিল, তো ফার্স্ট কোশ্চেন আমাদের কিসে ছিল দেখে নিলাম। ফার্স্ট কোশ্চেন ছিল আমাদের এটা ছিল আমাদের আরপিএফ এর 2019 সালে, বলেছিলাম রিপিট হবে বারবার, এই রিপিট হচ্ছে, কিছু করার নেই, রিপিট হতে বাধ্য। চলো, এগুলো হলো এভারগ্রিন প্রশ্ন, রিপিট হবে। তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আমাদের মোটো কি ছিল, ওরা কোন সেক্টরের প্রতি ওরা ধ্যান দিয়েছিল, সার্ভিস সেক্টর হবে, এগ্রিকালচারাল সেক্টর হবে, নাকি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হবে। আমরা কি জানি যে প্রাইমারি সেক্টরের মধ্যে কি পড়ে আমাদের এগ্রিকালচার, কিন্তু অনেকে আবার এই এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি দুটো বোথ আছে, কনফিউজ হয়ে মেরে দিও না, গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের উত্তর হবে এগ্রিকালচারাল সেক্টর বা আমাদের প্রাইমারি সেক্টর। বোঝা গেছে না?
চলো ফার্স্ট ফার্স্ট ইয়ারটি আমরা কমন পেয়ে গেলাম ফার্স্ট ক্লাসে। আশা করি যারা আগের ক্লাসটা বা এই ক্লাসটা দেখেছো একবার রিভিউ দিয়ে দিও সে কেমন লাগলো। ঠিক আছে, চলো আজকের মতন টাটা।